আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানে একটু গ্রামের ভাষায় যদি বলি, গ্রামের মানুষই বলে ওই সেই তো ভাতার ধরলি, তে এত কলাদানি কেন করলি, মানে এত কাহিনি কেন করলি। তা বাংলাদেশের অবস্থা ঠিক ওরকমই। ওই ঘুরে ঘুরে শেষে ওই ভারতের ছায়াতলেই যেতে হবে। সেই ভারতের ছায়াতলে যাওয়া ছাড়া বাংলাদেশের দ্বিতীয় এবং বিকল্প কোনো উপায় অন্তর বাংলাদেশের যে নেই, এটা মানে যারা বোঝে না তারা যে বাংলাদেশের অকল্যাণ অমঙ্গল চায় সেটা বলার অপেক্ষা রাখে না। যদি কেন বলেন, আমি কিছু উদাহরণ এক্সাম্পল আপনাদের সামনে দাঁড় করাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। মানে এইটুকু জিও পলিটিক্স, এইটুকু ভূ রাজনীতি বুঝলেই আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, আপনার বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আপনি মনে করেন আফগানিস্তান শরিয়া আইন কায়েম করেছে, আপনারা জানেন সেটা। তারা আফগানিস্তান ওইটা দখল করার পরে বিশ্বের সকলেই মুখ ফিরিয়ে নিলে তার প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান তাকে সাহায্য সহযোগিতা করেছিল বা তার সাথে ব্যবসা বাণিজ্য চালিয়েছিল। কিন্তু বাংলাদেশ ভৌগোলিক দিক থেকে এমন একটা জায়গায় সেট হওয়া যে তার মানে একদিকে বঙ্গোপসাগর আর বাকি তিন দিকে দুইটা রাষ্ট্র। তার এই দুইটা রাষ্ট্রের মধ্যে ৯৫% একটা রাষ্ট্রের, সেটা হলো ভারত, আর মনে করেন ৫% মায়ানমারের। এখন এর মধ্যে আবার মায়ানমার যে অংশটার সাথে বাংলাদেশের সংযুক্তি বা যুক্ত আছে বা লিঙ্ক আছে, সেটা আবার মায়ানমারের আরাকান বিদ্রোহী গোষ্ঠীরা দখল করে নিয়েছে। অর্থাৎ সেটি এখন মায়ানমারের যে জান্তা সরকার আছে তাদের সাথে সম্পৃক্ত নয়। বাকি যে জায়গা ৯৫% যে জায়গাটা সীমান্ত, যে জায়গাটা সেটার সাথে সরাসরি ভারতের লিঙ্ক, অর্থাৎ ভারতের সীমান্ত। এখন মায়ানমারের আরাকান আর্মিদের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো নয়, আর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাধীনতার পরে ৫ই আগস্ট ২০২৪ সাল পর্যন্ত ভালো ছিল। এরপর থেকে মানে সঙ্গত কারণেই ভারতের চিরশত্রু, বাংলাদেশেরও চিরশত্রু পাকিস্তানের সাথে বাংলাদেশ আবার সম্পর্ক করায় ভারতের সাথে তারা সম্পর্ক খারাপ করে ফেলেছে, বা ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করেছে। ওই বোতাদ্দা সেম, কোনো ব্যাপার না, যে কোনো একটা পক্ষ থেকে সম্পর্ক খারাপ হয়েছে। এখন আপনারা জানেন বাংলাদেশে যত ব্যবসা বাণিজ্য হয় সস্তা এবং সুলভ মূল্যে যেসব পণ্য সামগ্রী আসে। গতকালকে একটা রিপোর্ট আমি নিজেই করেছি, সেখানে বলা হয়েছে যে ভারত যদি না চায় যে আমি অন্য কোনো দেশে রপ্তানি করব না, তাহলেও ভারতের যে রিজার্ভ আছে সেই রিজার্ভ দিয়ে ১৫০ কোটি মানুষের ১১ মাস মানে সে চালাতে পারবে। আর ভারত মেক ইন ইন্ডিয়া সহ মানে ইন্টারনালি তারা নিজেদেরকে এমনভাবে সেট করেছে যেখানে তারা অন্যের সাহায্য সহযোগিতা ছাড়াই মানে নিজেদেরকে বাঁচিয়ে রাখার, ভালো রাখার সব উপকরণ তাদের কাছে আছে। কিন্তু বাংলাদেশের সেটা কিন্তু নেই। কোনো কারণে যদি ভারত তাদের আকাশসীমা ইতিমধ্যে কম বেশি করে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল সহ বেশ কিছু রেস্ট্রিকশন মানে দিয়েছে, বাধা নয় মানে নিষেধাজ্ঞা দিয়েছে, যার কারণে ইতিমধ্যে বাংলার সাধারণ জনগণকে অনেক মানে দুর্ভোগ
সহ্য করতে হচ্ছে বা পোহাতে হচ্ছে। কোনো কারণে যদি 15 দিনের জন্য ভারত আকাশসীমা বন্ধ করে দেয় এবং স্থল যে সীমা বন্দরগুলো আছে সেগুলো বন্ধ করে দেয়, ইতিমধ্যে আপনার বেনাপোল অঞ্চলে বসবাসরত যেসব মানুষ বেনাপোল পোর্টে কাজ করত, তাদের এখন প্রচণ্ড দুর্দিনের মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে হচ্ছে। কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ঠিক তেমনি হিল স্থল বন্দর থেকে শুরু করে বাংলাদেশের যে বিভিন্ন স্থল বন্দরগুলো রয়েছে ভারতের সাথে, সেখানে কর্মহীন হয়েছে হাজার হাজার জনগণ। তা ভারত এর কাছে আপনাকে মাথা নত এজন্যই করতে হবে, কারণ আপনি এমন সেটিংয়ে আছেন, সেই সেটিং থেকে আপনি বের হওয়ার বা তাদের অবহেলা করে আপনার অস্তিত্ব টিকিয়ে রাখা কখনোই কোনোভাবে সম্ভব নয়। এটা বিশ্বাস করেন আর না করেন। আর যেহেতু আপনি ওই যে মাঝে মাঝে বলেন না যে বাংলাদেশের নারীরা সৌদি আরবে যে দাস হিসাবে বিক্রি হয়, তো 1 বছরের কন্ট্রাক্টে যখন তারা বিক্রি হয়ে যায়, তো এই 1 বছর মানে তাদেরকে জ্বালা যন্ত্রণা সহ্য করে হলেও থাকতে হয়। তো বাংলাদেশ এমন একটা সেটিংয়ে আপনি পড়ে গিয়েছেন বা আমরা পড়ে গিয়েছি, যেখানে আপনি কি করতে পারবেন না, ইচ্ছা করলেই কিছু করতে পারবেন না। আপনাকে সমীহ করে, আপনাকে শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসা দিয়ে টিকে থাকতে হবে। আপনি যদি মনে করেন যে আমি পাকিস্তানের মতো দেউলিয়া, দুর্ভিক্ষ, ফকিন্নি, সন্ত্রাসবাদের আঁকড়া, মানে দুর্বৃত্তের আঁকড়া, বিদ্রোহীদের আঁকড়া, এই সবের ভেতরে থাকবেন বা এই সব আপনি করবেন, বা ওরা যখন আজকে দেউলিয়াত্ব, অর্থনৈতিক দুর্ভিক্ষ, মন্দা, মূল্যস্ফীতি, মূল্যস্ফীতি হচ্ছে, আপনি ওরকম ইনফ্লেশনের ভেতরে ঢুকে পড়বেন, তাহলে ঠিক আছে। কিন্তু জনগণ তো এটা বরদাস্ত করবে না বা এটা হজম করবে না। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, সেই বিষয়টি হলো আপনি আপনার নৌবন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন, সেটা আমরা দেখেছি। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সামরিক চুক্তি, জাতীয় নিরাপত্তা চুক্তি, ব্যবসায়িক চুক্তি করে ফেলেছেন, সেটাও আমরা দেখছি। এটা নিয়ে ভারতের কোনো হেডেক, মাথা ব্যথা নেই। কারণ দিন শেষে বড় বড় যে মোড়ল রাষ্ট্রগুলো আছে, তারা সাময়িক, মানে যদিও ভারতের সাথে একটা খারাপ রিলেশন করে থাকে বা তারা খণ্ডকালীন কিছু প্রবলেম ক্রিয়েট করে থাকে, দিন শেষে যে এই বড় বড় রাষ্ট্রগুলো ভারতের কাছে তাদের প্রয়োজনে ছুটে আসবে। কারণ প্রত্যেকটি মোড়ল রাষ্ট্র তাদের ব্যবসা দিয়েই টিকে থাকে। তা সেটা হতে পারে টেকনোলজিক্যাল, সেটা হতে পারে পণ্য সামগ্রী, সেটা হতে পারে অন্য কিছু, ব্যবসা দিয়েই টিকে থাকে। আর বিশ্বের জনবহুল যে রাষ্ট্রগুলো রয়েছে, সেই জনবহুল রাষ্ট্রের অন্যতম একটি রাষ্ট্র হলো ভারত। 150 কোটিরও অধিক জনসংখ্যা সেই দেশে বসবাস করে। এবং ভারতের বিজ্ঞানী থেকে শুরু করে, প্রকৌশলী থেকে শুরু করে সর্বস্তরের জনগণ বিশ্বের বিভিন্ন দেশে কর্মকাণ্ড করে থাকে। এবং ভারত নিজেদেরকে এমনভাবে, এমন উচ্চতায় ধীরে ধীরে ঠান্ডা মস্তিষ্কে অত্যাচার সহ্য করে নিয়ে গিয়েছে। সেখান থেকে আমেরিকা, ইউরোপ, যেখানে পুরো বিশ্ব এখন আমেরিকা, ইউরোপ, পশ্চিমারা ইনফ্লেশন ভুগছে, তারা কোনোভাবে সুদ দিয়ে, টাকা দিয়ে মুদ্রাস্ফীতি কমাইতে পারছে না। মানে জনগণের নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। সেখানে ভারত সব কিছু ব্যালেন্স করে টিকে আছে।
তো এই মার্কিন যুক্তরাষ্ট্রকে দিন শেষে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশকে দিন শেষে ভারতের কাছে মাথা নত করতে হবে। কারণ অস্ত্র দিয়ে এখন আর যুদ্ধ হয় না, অস্ত্র দিয়ে এখন শুধু ভয় দেখানো হয়। যুদ্ধটা হয় এখন অর্থনৈতিক, যুদ্ধটা হয় এখন মেধার, যুদ্ধটা এখন হয় মননের। সেই দিক থেকে ভারত আমেরিকা এবং ইউরোপ থেকে যোজন যোজন মানে উপরে এসে চলে এসেছে। তো এখন এই মার্কিন যুক্তরাষ্ট্র দিন শেষে ভারতের কাছে আসবে। আর এই বাংলাদেশের ডক্টর খলিলুর রহমানকেও ভারতে যেতে হবে এবং ভারতের যে মতাদর্শ এবং ভারত যেভাবে চায় আপনার নিজেকেও এভাবে সেট করতে হবে, কারণ আপনি সেই সেটিংয়েই আছেন। আর এই সেটিংয়ের বাইরে যে আপনি হয়তো বা ওই যে মরার আগে যে লাফালাফি, ওই মরার আগে লাফালাফিটাই করতে পারবেন, কিন্তু আপনি আপনার অস্তিত্ব বেশিক্ষণ বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না। ইতিমধ্যে আপনারা দেখেছেন, বুঝতে পেরেছেন, যারা শাসক ক্ষমতায় আছেন তারা বুঝতে পেরেছেন। এই জন্য যদিও জনগণের চাওয়ার খাতিরে কিছু জনগণের চাওয়ার খাতিরে যারা বিরোধিতার জন্য বিরোধিতা করে, যাদের ভেতরে কোনো গঠনমূলক কনস্ট্রাকটিভ কোনো মনন মেধা নেই, যারা ডিস্ট্রাকটিভ কর্মকাণ্ড, যারা মনে করে শত্রুতাই আমাদের মনে হয় উন্নয়নের চাবিকাঠি, তাদের ছাড়া বাকিরা যারা ন্যূনতম জ্ঞান রাখে, রাজনীতি বোঝে, জিওপলিটিক্স বোঝে, ভৌগোলিক ধারণা রয়েছে, তারা ভারতের এই সেটিংস এর কারণে আওয়াজ তোলার কথা নয়। তা আমরা বাংলাদেশের জনগণ ডক্টর খলিলুর রহমান, উপদেষ্টা ডক্টর ইউনূস তার অস্তিত্ব টিকিয়ে রাখতে বা তার নিজেকে রক্ষার্থে আপনার ভারতের কাছে যেতে হবে। এটাই স্বাভাবিক, কারণ সেটিংসে আপনি ধরা। তা আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর এই সেটিং সম্পর্কে একটু বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।